শহরের শেষ প্রান্তে পুরনো সেই ভাড়া বাড়িটায় বিকেলগুলো অদ্ভুত রকমের নীরব। জানালার কাঁচে ধুলো জমে থাকে, আর বাতাসে ভেসে আসে অচেনা এক অস্থিরতা। নীরা জানত না কেন, কিন্তু প্রতিদিন ঠিক বিকেল 4টের দিকে তার বুকের ভেতর একটা অদ্ভুত চাপ জমতে শুরু করত। যেন কিছু একটা ঘটবে, এই অনুভূতিটাই তাকে অস্থির করে রাখত। সেই দিনও ব্যতিক্রম ছিল না। জানালা দিয়ে নিচে তাকাতেই চোখে পড়ল আরিফকে। সে আবার এসেছে। আরিফ পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া, খুব সাধারণ মানুষ, নীরব, সংযত, অল্প কথা বলে। কিন্তু তার চোখে এমন এক দৃষ্টি ছিল যা নীরাকে বারবার অস্বস্তিতে ফেলত। মনে হতো সে শুধু তাকিয়ে দেখে না, বরং বুঝে ফেলে। নীরা নিজের জীবন গুছিয়ে রাখার চেষ্টা করেছে অনেক দিন ধরে। অতীতকে পেছনে ফেলে এই এলাকায় এসে সে ভেবেছিল এখানে আর কেউ তার গল্প জানবে না। কিন্তু আরিফকে দেখলেই মনে হতো এই মানুষটা যেন তার অজানা সব কথাই জেনে গেছে। একদিন সিঁড়িতে হঠাৎ মুখোমুখি হয়ে যায় তারা। খুব সাধারণ একটা প্রশ্ন করেছিল আরিফ, এখানে থাকতে কি আপনার একা লাগে? প্রশ্নটা শুনে নীরা চমকে উঠেছিল। উত্তর দেওয়ার আগে এক মুহূর্ত থেমে গিয়েছিল সে, কারণ প্রশ্নটার ভেতরে কেমন যেন অতিরিক্ত কিছু ছিল। সহানুভূতি, কৌতূহল, নাকি অন্য কিছু? নীরা শুধু বলেছিল, একাই অভ্যাস। আরিফ হালকা করে হেসেছিল, কিন্তু সেই হাসিতে যেন একটা না বলা কথা ঝুলেছিল। সেই দিন রাতেই দরজার নিচে একটা ভাঁজ করা কাগজ খুঁজে পায় নীরা। চিঠি। এই যুগে চিঠি পাওয়াটা অস্বাভাবিক, আর তাতে লেখা কথাগুলো আরও বেশি। লেখা ছিল, কিছু মানুষ কথা না বলেও অনেক কিছু লুকিয়ে রাখে। আপনি কি সেই মানুষগুলোর একজন? নীরার হাত কেঁপে উঠেছিল। চিঠিটা পড়ে ফেলা মানে ছিল নিজেকে ঝুঁকির মধ্যে ফেলা, কিন্তু না পড়ার সাহসও তার হয়নি। চিঠির শেষ লাইনে লেখা ছিল, ভয় পাবেন না, আমি শুধু বুঝতে চাই। পরদিন থেকেই নীরার ভেতরে একটা অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়। সে আরিফকে এড়িয়ে চলতে চেয়েছিল, কিন্তু তাতে পরিস্থিতি সহজ হয়নি, বরং প্রতিবার চোখাচোখি হলেই সেই চিঠির কথাগুলো মনে পড়ে যেত। এক বিকেলে ছাদে কাপড় তুলতে গিয়ে আবার মুখোমুখি হয় তারা। আকাশ তখন ভারী, বৃষ্টি নামার আগে যেমন থাকে। নীরা সরাসরি প্রশ্ন করেছিল, আপনি আমাকে চিঠি লিখেছিলেন? আরিফ এক মুহূর্ত চুপ করে থেকে বলেছিল, হ্যাঁ, কারণ আপনার চোখে আমি নিজের ভয়টা দেখতে পাই। সেই কথাটা নীরাকে নাড়া দিয়ে গিয়েছিল। আরিফ তখন নিজের গল্প বলতে শুরু করে, কিভাবে সেও একসময় সব ছেড়ে পালিয়ে এসেছে, কিভাবে পুরনো জীবন তাকে নিঃশ্বাস নিতে দিত না। নীরা বুঝতে পারে এই মানুষটা তার মতোই ভাঙা, তার মতোই সাবধান। তাদের মাঝে তখন একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়, না বলা কথার, না ছোঁয়া অনুভূতির। তারা খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, কিন্তু কেউই সীমা ছাড়ায়নি, কারণ দুজনেই জানত একবার সীমা ভাঙলে আর ফিরে আসা যাবে না। দিন যেতে থাকে, কথাবার্তা বাড়ে, নীরবতা আরও গভীর হয়। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকার সিঁড়িতে আরিফের সঙ্গে দেখা হয় নীরার। অন্ধকারে শুধু কণ্ঠস্বর। আরিফ শান্ত গলায় বলে, আমি কিছু চাই না, শুধু চাই আপনি নিজের থেকে পালাবেন না। সেই মুহূর্তে নীরা বুঝতে পারে আসল বিপদটা বাইরের নয়, ভেতরের। সে যদি এক কদম এগোয়, তার সাজানো নিরাপদ দেয়াল ভেঙে যাবে। শেষ পর্যন্ত নীরা সিদ্ধান্ত নেয়, সে পালায় না, আবার অন্ধভাবে ঝাঁপিয়েও পড়ে না। সে নিজের ভয়কে স্বীকার করে নেয়। আরিফের চোখে তাকিয়ে বলে, আমি থাকছি, কিন্তু শর্ত আছে, সত্য লুকাবো না। আরিফ মাথা নাড়ে। বৃষ্টির প্রথম ফোঁটা তখন ছাদের উপর পড়ে। গল্পটা সেখানে শেষ হয় না, কিন্তু সেই মুহূর্তে দুজনেই জানে এটাই তাদের জীবনের নতুন শুরু। বৃষ্টির প্রথম ফোঁটাগুলো ছাদের টিনে পড়তেই নীরা বুঝেছিল এই শব্দটা আর আগের মতো নয়। এতদিন বৃষ্টি ছিল শুধু আবহাওয়া, আজ থেকে সেটা স্মৃতি হবে। আরিফ চুপচাপ তার সামনে দাঁড়িয়েছিল। আলো কম, আকাশ ভারী, তবু তার চোখের দৃষ্টি স্পষ্ট। নীরা নিজেই অবাক হচ্ছিল, এতদিন যে মানুষটা নিজেকে লুকিয়ে রেখেছিল সেই আজ সবচেয়ে পরিষ্কারভাবে কথা বলছে। সত্য লুকাবো না, কথাটা বলেই নীরা হালকা একটা শ্বাস ছেড়েছিল। আরিফ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেছিল, তাহলে আমিও আর চিঠি লিখব না, সামনে দাঁড়িয়েই বলবো। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত প্রতিশ্রুতি লুকিয়েছিল। সেই রাতেই প্রথমবার নীরা টের পেল, ভয়টা কমছে, কিন্তু ঝুঁকিটা বাড়ছে। এর পরের দিনগুলো অদ্ভুতভাবে বদলাতে শুরু করল। তারা আর হঠাৎ দেখা এড়িয়ে যেত না। কখনো ছাদে, কখনো সিঁড়িতে, আবার কখনো নিচের চায়ের দোকানে 2-4 মিনিট কথা হতো। কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু প্রতিটা কথার ভেতরে চাপা উত্তেজনা থাকত। নীরা লক্ষ্য করছিল আরিফ খুব সচেতনভাবে সীমা মেনে চলে। কাছে আসে, কিন্তু ছুঁয়ে ফেলে না। কথা বলে, কিন্তু সবটা বলে না। এক সন্ধে আরিফ হঠাৎ বলল, আপনি কি জানেন কিছু সম্পর্ক ধীরে এগোলে বলেই টিকে থাকে?
নীরা হেসেছিল, কিন্তু সেই হাসির আড়ালে বুকের ভেতরে একটা প্রশ্ন জেগে উঠেছিল। এই সম্পর্কটা তাহলে কোথায় যাচ্ছে? ঠিক সেই সময়ই অতীত নীরার দরজায় কড়া নাড়ল। এক অচেনা নাম্বার থেকে ফোন এলো। নামটা শুনেই তার হাত ঠান্ডা হয়ে গেল। বহুদিন আগে ফেলে আসা একটা অধ্যায়, যেটা সে বিশ্বাস করেছিল আর কখনো ফিরে আসবে না। ফোনটা কেটে যাওয়ার পর নীরা অনেকক্ষণ বসেছিল। সে বুঝতে পারছিল যে সত্য লুকাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সত্যটাই এখন সবচেয়ে ভয়ঙ্কর। সেই রাতেই সে আরিফকে সব বলার কথা ভেবেছিল, কিন্তু সাহস হয়নি, কারণ কিছু সত্য শোনার পর মানুষ বদলে যায়। আরিফ কি বদলে যাবে? এই প্রশ্নটাই তাকে থামিয়ে দিল। পরদিন দেখা হলে আরিফ মুখ দেখেই বুঝে ফেলেছিল কিছু একটা হয়েছে। সে জিজ্ঞেস করেনি, শুধু বলেছিল, আপনি চাইলে চুপ থাকতে পারেন, আমি থাকব। এই কথাটা নীরার ভেতরে কোথাও গিয়ে ভেঙে দিয়েছিল। সেদিন গভীর রাতে সে আবার একটা চিঠি লিখল, এবার আরিফের জন্য, নিজের হাতে। চিঠিতে সব খুলে লিখল, কেন সে পালিয়েছিল, কিভাবে বিশ্বাস ভেঙে গিয়েছিল, আর কেন সে কাউকে কাছে আসতে দিতে ভয় পায়। চিঠি লিখে দরজার নিচে না রেখে সরাসরি আরিফের হাতে তুলে দিল। আরিফ চিঠিটা পড়েছিল খুব ধীরে। শেষ লাইনে এসে সে থেমে গিয়েছিল। তারপর শুধু বলেছিল, আপনি যা ভেবেছেন আমি তার চেয়েও বেশি ভাঙা। সেই মুহূর্তে নীরা বুঝতে পারল, এই সম্পর্কটা আর হালকা নয়, এটা এখন দুজনের অতীতের ভার বয়ে নিয়ে চলছে। কিন্তু ঠিক তখনই আর একটা বিপদ সামনে এলো। যে মানুষটার কাছ থেকে নীরা পালিয়ে এসেছিল, সে শহরে এসেছে, এই খবরটা নিশ্চিত হয়ে গেল। নীরা জানত এবার আর লুকিয়ে থাকার সুযোগ নেই। তাকে সিদ্ধান্ত নিতে হবে, আবার পালাবে নাকি এই শহরেই দাঁড়াবে। শেষ দৃশ্যে নীরা ছাদের ধারে দাঁড়িয়ে আছে। দূরে শহরের আলো, কাছে আরিফ। বাতাস ভারী, ঠিক আগের বৃষ্টি দিনের মতো। আরিফ ধীরে করে বলল, যদি আপনি যান আমি আটকাব না, কিন্তু যদি থাকেন আমি একা ছাড়ব না। নীরা কিছু বলল না, সে শুধু সামনে তাকিয়ে রইল, কারণ এবার সিদ্ধান্তটা তার জীবনের সবচেয়ে বড়। গল্প এখানে থামে না। নীরা সেটা বুঝে গিয়েছিল ছাদের কিনারায় দাঁড়িয়েই। শহরের আলো নিচে ঝিকমিক করছিল, কিন্তু তার ভেতরটা অন্ধকারে ডুবে যাচ্ছিল। আরিফ ঠিক তার পাশে দাঁড়িয়েছিল, খুব কাছে, কিন্তু এমন এক দূরত্ব রেখে যেন নীরার সিদ্ধান্তের উপর কোনো চাপ না পড়ে। এই নীরবতাটাই সবচেয়ে ভারী ছিল, কারণ এই নীরবতার ভেতরেই নীরাকে ঠিক করতে হচ্ছিল সে আর পালাবে কিনা। পরদিন সকালে নীরার ফোন আবার বেজে উঠল। এবার আর অচেনা নম্বর নয়। নামটা স্ক্রিনে ভেসে উঠতেই তার বুকটা কেঁপে উঠল। অতীত সামনে এসে দাঁড়িয়েছে, আর পেছনে ফেরার কোনো অজুহাত নেই। ফোন ধরতেই ওপাশ থেকে শান্ত অথচ কঠিন কণ্ঠে বলা হলো, সে শহরে এসেছে, দেখা করতে চায়। নীরা জানত এই দেখা মানে শুধু কথা নয়, মানে পুরনো হিসাব, পুরনো দায়, আর সেই ভয় যেটা তাকে পালাতে বাধ্য করেছিল। সারাদিন নীরা নিজের মধ্যেই ছিল। সে আরিফকে কিছু বলেনি, কিন্তু আরিফ সব বুঝে ফেলেছিল। বিকেলে চায়ের দোকানে বসে আরিফ শুধু বলল, আজ আপনার চোখে আগের দিনের চেয়ে বেশি ক্লান্তি। এই একটা বাক্যেই নীরা বুঝে গেল আর লুকোনোর জায়গা নেই। সে ধীরে ধীরে সব বলল, কাঁপা গলায়, থেমে থেমে, কিভাবে একসময় বিশ্বাসের নাম করে তাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, কিভাবে সে নিজের জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল। কথা বলতে বলতে নীরার হাত শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু আরিফ একবারও মাঝখানে থামায়নি। সব শুনে আরিফ অনেকক্ষণ চুপ করেছিল। তারপর বলেছিল, আপনি ভয় পাচ্ছেন মানুষটার জন্য না, আপনি ভয় পাচ্ছেন আবার নিজেকে হারানোর জন্য। কথাটা সত্যি ছিল। নীরা সেটাই ভয় পেত, আর সেই ভয়টাই আজ আবার সামনে দাঁড়িয়ে। সন্ধ্যায় সেই মানুষটার সঙ্গে দেখা করার সময় ঠিক হল। জায়গা পুরনো এক ক্যাফে, যেখানে আলো কম আর মানুষ বেশি কথা শোনে না। নীরা একা যেতে চেয়েছিল, কিন্তু আরিফ বলেছিল, আমি ভেতরে ঢুকব না, দরজার বাইরে থাকব, শুধু জানার জন্য আপনি একা নন। কথাটা সাহস জুগিয়েছিল, আবার দায়িত্বও বাড়িয়েছিল। ক্যাফের ভেতরে ঢুকতেই নীরার মনে হল সময় পেছনে ফিরে গেছে। সামনের চেয়ারে বসা মানুষটার চোখে সেই পুরনো চাহনি, অধিকার আর প্রশ্নে ভরা। কথা শুরু হতেই সে বুঝতে পারল মানুষটা বদলায়নি। এখনও সে চায় সব নিয়ন্ত্রণ করতে, সব সিদ্ধান্ত নিজের হাতে রাখতে। নীরা প্রথমবার শান্ত গলায় বলেছিল, আমি আর সেই মানুষটা নই। কথাটা বলার সঙ্গে সঙ্গেই তার ভেতর জমে থাকা ভয়টা একটু একটু করে ভেঙে পড়ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা আরিফ সময়ের হিসাব করছিল না, সে শুধু অপেক্ষা করছিল দরজাটা খুলবে কিনা। অনেকক্ষণ পর দরজাটা খুলল। নীরা বেরিয়ে এলো। তার চোখ লাল, কিন্তু দৃষ্টি স্থির। আরিফ কিছু জিজ্ঞেস করেনি, নীরাও কিছু বলেনি। তারা পাশাপাশি হাঁটতে শুরু করল। রাস্তায় বাতাস বইছিল। নীরা হঠাৎ থেমে বলল, আমি আর পালাচ্ছি না। কথাটা ছোট, কিন্তু তার ভেতরে পুরো একটা জীবন বদলে দেওয়ার শক্তি ছিল। আরিফ ধীরে করে বলল, তাহলে আমিও এখানেই থাকব।
কোনো বড় প্রতিশ্রুতি নয়, কোনো নাটকীয়তা নয়, শুধু দুজন মানুষ নিজেদের সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়ে। শেষ দৃশ্যে তারা আবার সেই ছাদে। আকাশ পরিষ্কার, কোনো বৃষ্টি নেই। নীরা জানে সামনে পথ সহজ হবে না, কিন্তু এইবার সে একা নয়, আর সবচেয়ে বড় কথা, এইবার সে নিজেকে ছেড়ে পালাচ্ছে না। গল্প শেষ হয় না এখানে, তবে এই অধ্যায়ে নীরার সিদ্ধান্তই সবচেয়ে উত্তেজনা হয়ে থাকে।